আসসালামু আলাইকুম। দাখিল 26 শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের দেখাবো কিভাবে উত্তর করলে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটিতে পাবে 2 করে। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এবারে নতুন সিলেবাসে গদ্য থেকে 8টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং পদ্য থেকে 7টি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাকে উত্তর করতে হবে 10টি, আর সেই 10টির জন্য নম্বর বরাদ্দ 20। আমরা দেখব কোন কৌশল উত্তর করলে আমরা প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নে 2 করে পেতে পারি। এর জন্য গদ্য থেকে একটি এবং পদ্য থেকে একটি মডেল সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দাঁড় করিয়েছি। চলো তাহলে আমরা সেই কৌশলটি জেনে নেই। আমরা 1 নম্বরে রেখেছি তোমাদের প্রথম গদ্য শোভা থেকে, পিতামাতার নীরব হৃদয় ভার বলতে কি বোঝানো হয়েছে। এই প্রশ্নটি দেখে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী সাধারণত ওই 2 নম্বর প্রশ্নের জন্য কিংবা ওই যে অনুধাবন সৃজনশীলের যে খ থাকে সেখানে তারা কিভাবে উত্তর করে, তারা যেভাবে উত্তর করে ঠিক এভাবে উত্তর করলে আমরা এভারেজ 1 নম্বর পাই। বেশিরভাগ শিক্ষার্থী এভাবে উত্তর করে যে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে যা বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করা হলো, প্রথম পয়েন্টে তারা এটা লিখে। কিন্তু তুমি যদি এভাবে লিখো তাহলে অবশ্যই তুমি 2 এ 2 পাবা না। তোমাকে প্রথমেই এখানে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে কি বোঝানো হয়েছে এটা একটা এক্সাক্ট মিনিং তুলে ধরতে হবে, মানে আসলেই তুমি কি বুঝতে পারছো সেই বিষয়টি এক কথায় তুলে ধরতে হবে। এটা হচ্ছে জ্ঞানের উত্তর। এই 2 নম্বরের প্রশ্নের জন্য তোমাকে কিন্তু 2টি আলাদা উত্তর দাঁড় করাইতে হবে, একটি হচ্ছে জ্ঞানের জন্য, আরেকটি হচ্ছে অনুধাবন। মানে প্রথমত তুমি প্রশ্নটা বুঝতে পারছো কিনা এক কথায় বলে দিবা, দ্বিতীয়ত এটার একটা রিয়েলাইজেশন আসবে। দেখো আমি তোমাকে কিভাবে জ্ঞানের উত্তরটি দিয়ে দিচ্ছি। প্রথমে তুমি লিখবা পিতামাতা নীরব হৃদয় ভার বলতে কি বোঝানো হয়েছে। তুমি লিখবা পিতামাতা নীরব হৃদয় ভার বলতে মেয়েকে বিয়ে দিতে না পারার দুশ্চিন্তার বিষয়টি বোঝানো হয়েছে। মানে তুমি প্রথম পয়েন্টে লিখবা পিতামাতা নীরব হৃদয় ভার বলতে মেয়েকে বিয়ে দিতে না পারার দুশ্চিন্তার বিষয়টি বোঝানো হয়েছে। এই যে তুমি লিখলা মেয়েকে বিয়ে দিতে না পারার দুশ্চিন্তা, এই বিষয়টি নীরব হৃদয় ভার, জাস্ট এই কথাটা লিখে তুমি যদি আর না লিখো তাহলে তুমি ওই সৃজনশীলের খ অর্থাৎ অনুধাবন প্রশ্ন এবং তোমাদের সংক্ষিপ্ততে যে প্রশ্নগুলো আসবে সেখান থেকে তুমি 1 নম্বর পেয়ে যাবে অলরেডি। আশা করি বুঝতে পারছো। এবার তাহলে তুমি নেক্সট পয়েন্টে কি লিখবে, এই দ্বিতীয় পয়েন্টটিতে তুমি লিখবে তা জ্ঞানে উত্তর দিয়েছো। যা তুমি জ্ঞানে কি উত্তর দিয়েছো বলো তো? তুমি জ্ঞানে উত্তর দিয়েছো মেয়েকে বিয়ে দিতে না পারার দুশ্চিন্তা। এবার তুমি এই যে এই জায়গার মধ্যে এটা সুন্দর করে ব্যাখ্যা লিখবা। কি লিখতে পারো, শুভা গল্পে বাণীকণ্ঠের 3 মেয়ে, যার বড় 2 মেয়ের নাম সুখেশিনী এবং সুহাসিনী, যাদেরকে তিনি দস্তর মতো অনুসন্ধান এবং অর্থ ব্যয়ে বিবাহ কাজ সম্পন্ন করেছেন। এটি কিন্তু বই হুবহু আছে, বুঝতে পারছো? তার মানে বড় 2 মেয়ের দস্তর মতো খুব ভালো করে দেখে শুনে এবং অর্থ ব্যয় করে বিবাহ কাজ সম্পন্ন করেছেন। কিন্তু ছোট মেয়েটি বাক প্রতিবন্ধী হয়, ছোট মেয়েটির বিয়ে হবে কিনা এমন দুশ্চিন্তার বিষয়টিকেই এখানে পিতামাতার নীরব হৃদয় ভার বোঝানো হয়েছে। তুমি যদি ঠিক এইভাবে লিখতে পারো, আমি মস্করা করে বলি, তাহলে স্যার খুশি হয়ে খাতার উপর একটা বৈশ্য নম্বর দিতে শুরু করে দিবেন। চলো আমরা আরেকটা মডেল দেখি নিই কবিতা থেকে। আশা করি বুঝতে পারছো তোমরা ইতিমধ্যে যে এখান থেকে আমরা যদি 1 প্যারায় লিখে ফেলি, প্রথমে অনেকেই 1 প্যারা লিখে 2 প্যারা করি ঠিকই, কিন্তু লিখি যা বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করা হলো, এভাবে লিখলে হবে না। আমরা প্রথমে লিখবো এই যে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে এই মেয়েকে বিয়ে দিতে না পারার দুশ্চিন্তার বিষয়টি বোঝানো হয়েছে। তারপর আমরা এই যে মেয়েকে বিয়ে কেন দিতে পারতেছে না, আগের কাহিনীটা সহ তার বড় 2টা মেয়ে ছিল, সেগুলোকে সে বিয়ে দিয়ে দিছে, কিন্তু এখন তার ছোট মেয়েটি বাক প্রতিবন্ধী বলে বিয়ে দিতে পারছে না। এই যে বিয়ে দিতে পারতেছে না সেই দুশ্চিন্তার বিষয়টিকে এখানে পিতামাতার নীরব হৃদয় ভার বোঝানো হয়েছে। আশা করি তোমরা এভাবে চমৎকার করে লিখতে পারবে। এবার চলো আমরা কবিতা থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই। কবিতা থেকে আমরা সেই দিন এই মাঠ থেকে একটি প্রশ্ন রেখেছি, এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন। এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন, এই প্রশ্নের উত্তরও বেশিরভাগ শিক্ষার্থী ওই যে আগে যেটা বলছিলাম সেরকমই উত্তর করে। যেমন এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে যা বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করা হলো। যা বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করা হলে তোমার লেখার দরকার কি? ওইটা লেখা যাবে না একবারই। তুমি কি লিখবা, এখানে দেখো এই সব গল্প বেঁচে রবে চিরকাল, এটা বলার সাথে সাথে তোমার মাথায় ধরতে হবে কোন সব গল্প। আমরা ওই সেই দিনই মাঠ কবিতায় একটি সরাসরি এরকম দৃশ্য পেয়েছিলাম যে চারিদিকে শান্ত বাতি, ভেজে গন্ধ, মৃদু কলরব, এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এর মাঝখানে আরেকটা লাইন আছে, আমি আবারও পড়ছি, যে চারিদিকে শান্ত বাতি, ভেজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। দেখো এখানে এক একটা ঘটনা, প্রথম দিকে চারিদিকে শান্ত বাতি, ভেজে ভেজে গন্ধ, মৃদু কলরব, কিংবা এই যে খেয়া নৌকা এসে লাগতেছে, এগুলো প্রত্যেকটি প্রকৃতির ঘটনা। তার মানে এই প্রকৃতির ঘটনাগুলো প্রবাহমান থাকবে। আর এই কথাটা বোঝাতেই মূলত এই লাইনটা বলার চেষ্টা করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে আমরা জ্ঞানের উত্তরে লিখবো এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে প্রকৃতির প্রবাহমানতাকে বোঝানো হয়েছে। এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে প্রকৃতির প্রবাহমানতাকে বোঝানো হয়েছে। আশা করি তোমরা জ্ঞানের উত্তরটা পারছো। এখন তোমরা এই জায়গাতে ব্যাখ্যা করবা যে প্রকৃতি আসলে প্রবাহমান থাকবে। ওই সেই দিন এই মাঠ কবিতার প্রেক্ষাপটে তুমি একটি চমৎকার উত্তর দাঁড় করাবা। তুমি কি লিখতে পারো এখানে,
তুমি তাহলে দ্বিতীয় পয়েন্টে লিখবা, সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব হলো মানুষের নশ্বরতা এবং তার বিপরীতে প্রকৃতির অবিনশ্বরতা। কালের আবর্তনে মানুষ একদিন হারিয়ে যাবে, তার অস্তিত্ব বিলীন হয়ে গেলেও প্রকৃতি তার আপন গতিতে চলতেই থাকবে। আর সেই বিষয়টিকে এখানে এইসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ প্রকৃতির প্রবাহমানতা চিরকাল বেঁচে থাকবে, এ কথা বোঝানো হয়েছে। এভাবে চমৎকার করে তুমি যদি গুছিয়ে দুটি পয়েন্ট করে উত্তর লিখতে পারো, তাহলে তুমি প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নম্বর পাবে 2। আমি কিন্তু তোমাদেরকে এখানে শুধু সংক্ষিপ্ত প্রশ্নের বিষয়টি শেখাই নাই, বরং তোমাদেরকে আমি শিখিয়েছি কিভাবে তুমি সৃজনশীলের খ অর্থাৎ ওই 2 নম্বর প্রশ্নের অনুধাবনের উত্তরটি তুমি করবে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান গেট পাশে থাকো। আসসালামু আলাইকুম।